নমস্কার, আমি পার্থপ্রতিম দেবনাথ, পেশায় একজন স্কুল শিক্ষক। ওয়েব একাডেমিয়া সম্বন্ধে আপনারা ইতিমধ্যেই অল্প বিস্তর পরিচিত হয়েছেন। সবেমাত্র 24শে জুন আমরা যাত্রাপথ শুরু করেছি। 24শে জুন 2024। এর মধ্যে আমাদের দর্শক সংখ্যা ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানে বিভিন্ন শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপকদের ডাকছি। তার সঙ্গে সঙ্গে সমাজের বিশিষ্ট যারা ব্যক্তিবর্গ, যারা শিক্ষা অনুরাগী, যারা শিক্ষক কথাটার অর্থ হচ্ছে, দেখুন, বাবা মা সবার প্রথম শিক্ষক হয়। যে কোনো কেউ যিনি পাঠ দান করতে পারেন, যিনি শিক্ষা দান করতে পারেন, সেই শিক্ষক বা শিক্ষিকা। শুধু পড়াশুনো কেন, গান বাজনা যারা শেখান তিনিও শিক্ষক শিক্ষিকা, নাচ শেখান, ছবি আঁকা শেখান, এমনকি ফিজিক্যাল ট্রেনার যারা, তারাও শিক্ষক শিক্ষিকা। আজকে আপনাদের সামনে আমি ইন্ট্রোডিউস করছি পূর্ব বর্ধমান জেলায় তাকে সবাই চেনে এক স্বনামধন্য সাংবাদিক হিসেবে, শ্রী সৌম্য বন্দ্যোপাধ্যায়। কিন্তু সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক খ্যাতি সবাই জানলেও অনেকে হয়তো জানেন না যে সৌম্য বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক ছাত্র। বাংলা সাহিত্যে সে MA পাস করেছে এবং সে সাহিত্য প্রেমিক, সাহিত্য অনুরাগী। বিভিন্ন সাহিত্য চর্চা কেন্দ্রে তাকে আমরা দেখতে পাই। সৌম্য বন্দ্যোপাধ্যায়কে আমরা আমন্ত্রণ করেছিলাম। আজকে উনি আপনাদের সামনে বাংলা সাহিত্যের ক্লাস নেবে, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে। দয়া করে ওর ক্লাসটা দেখুন, দেখার পরে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। নমস্কার। নমস্কার, ওয়েব একাডেমিয়ার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সৌম্য বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট শিক্ষক শ্রী পার্থপ্রতিম দেবনাথের উদ্যোগে এই ওয়েব একাডেমিয়া পেজে নিয়মিতই শিক্ষক মহাশয়রা ক্লাস নিচ্ছি বিভিন্ন ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমি উপস্থিত হয়েছি একটা এমন বিষয় নিয়ে, যেটা বাংলা সাহিত্যের বিষয় অবশ্যই, যেটা কিন্তু মূলত স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের খুবই কাজে লাগবে। আমি তোমাদেরকে যেটা বলবো, আমি এই ক্লাসটা শুরু করব, তবে তার আগে যেটা বলে নেওয়া দরকার যে এই যে পেজ ওয়েব একাডেমি, এটা কিন্তু সম্পূর্ণভাবেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিবেদিত। আমি আগেও বললাম, মূলত শিক্ষক শ্রী পার্থপ্রতিম দেবনাথ, ইংরাজি শিক্ষক, বর্ধমান বিদ্যার্থী ভবন বয়েজ হাই স্কুল, তারই উদ্যোগ এবং তারই আমন্ত্রণে আজকে এই ক্লাসটা নিতে আমি হাজির হয়েছি তোমাদের কাছে। তোমরা যদি মন দিয়ে ক্লাসটা শোনো, আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। আর বেশি কথা না বাড়িয়ে আমি আমাদের আজকে ক্লাসে চলে যাই। আমি আমার পেছনের একটু হোয়াইট বোর্ডটা ভাই চিন্ময়কে একটু দেখানোর জন্য বলবো, যে যেটা লেখা আছে হোয়াইট বোর্ডে একটুখানি চিন্ময় আপনি একটু দেখাবেন। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ পেছনে লেখা আছে, আমার পেছনে, বাংলা উপন্যাস ও ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই কথাটা এখানে লেখা আছে। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে যারা বাংলা নিয়ে উচ্চশিক্ষায় ব্রতী হয়েছ, তাদের কাছে সাহিত্য সম্রাট, সত্যদ্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটা কিন্তু একেবারেই অপরিচিত নয়। জানো যে তিনি অনেকগুলি উপন্যাস লিখেছেন, 14টির মতো, এবং তিনি তাকে সাহিত্য সম্রাট বলা হয়, কেন ঋষি বলা হয় সেটাও হয়তো তোমাদের অনেকে জানা নেই বা জানা থাকতেও পারে। তিনি একজন দার্শনিকও বটেন। তার উপন্যাসের পাশাপাশি মানে ভারতীয় দর্শন, ভারতীয় ধর্মতত্ত্ব নিয়ে তার যে অগাধ জ্ঞান, সে কারণেই তাকে ঋষি বলা হয়। এবং তার একটা জীবন দর্শন তিনি আমাদের মধ্যে দিয়ে গেছেন, একটা মহৎ উত্তরাধিকার আমাদের মধ্যে তিনি দিয়ে গেছেন। তো আমি ক্লাসটা শুরু করার আগে 2-3টে জিনিস খুব সংক্ষেপে বলে দেবো, যেটা তোমাদের সবার কাজে লাগবে। 1 নম্বর কথা হচ্ছে যে যারা একটু ভালো রেজাল্ট করতে চাও এবং যারা উচ্চশিক্ষায় যারা যাবে, হয়তো স্নাতক থেকে স্নাতকোত্তরে যাবে, তারপর তো নেট সেট ইত্যাদি পরীক্ষার দিকে যাবে, তাদেরকে প্রথমেই আমি যেটা বলবো, আমার ছাত্র জীবনে আমি যেটা করতাম, সেটা হচ্ছে যে টেক্সটটাকে কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। শুধুমাত্র নোট বই নির্ভর পড়াশুনো করলে কিন্তু হবে না। এটা হচ্ছে নাম্বার 1 টিপস। নাম্বার 2 টিপস যেটা হচ্ছে যে যখনই আমরা কোনো সাহিত্যিকের কথা উল্লেখ করব, যে কোনো বিষয়ে যদি আমরা কোনো একজন সাহিত্যিকের কথা উল্লেখ করি, ব্র্যাকেটে তার জন্ম এবং মৃত্যু সালটা আমরা দিয়ে দেবো। তাহলে যেটা বোঝা যাবে, পরীক্ষক যিনি খাতা দেখছেন তিনি বুঝবেন যে একটা নলেজ আছে এই ছেলেটির বা এই মেয়েটির, যে কিন্তু লেখাপড়াটা করে। এইটা বলুন। 2 নম্বর কথা হচ্ছে, আর 2 নম্বর কথা বললাম। 3 নম্বর কথা হচ্ছে যে কোনো সাহিত্যিকের যখন আমরা আলোচনা করব, তার সাহিত্য কীর্তি নিয়ে, তার জীবন নিয়ে, সেই সময় আমরা যেটা করব সেটা হচ্ছে যে
তার সমসাময়িক যারা অন্যান্য সাহিত্যিক আছেন তাদের কথা আমরা একটু উল্লেখ করব 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সমসাময়িক সামাজিক পরিস্থিতি, এইটা আমরা একটু উল্লেখ করব। এতে কিন্তু আমরা নম্বরটা ক্যারি করবে ভালো, এবং যিনি পরীক্ষক তিনি বুঝতে পারবেন যে ছেলেটি লেখাপড়া করে। তাহলে আজকে আমরা এবার মূল বিষয়ে আসি, বাংলা উপন্যাস ও ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1838 সালে আমরা জানি, এবং সেই সময়কালটা আমি যেটা প্রথমেই বললাম যে ভারতের ইতিহাসে একটা অদ্ভুত সময়। কেননা 1757 তার আগের যে দশক, 1757 সালে পলাশির যুদ্ধ হলো এবং 1760 সালে ভারতচন্দ্র রায়গুণাকর মারা গেলেন। অর্থাৎ এই সময়টা আমরা ধরি, যারা বাংলা সাহিত্যের পণ্ডিত যারা আছেন, যারা গবেষক আছেন, তারা বলেন যে মধ্যযুগের পরিসমাপ্তি হলো, একটা নতুন যুগে আমরা প্রবেশ করলাম। ইউরোপ থেকে কিছু কালচার আমাদের দেশে এলো, ব্রিটিশ বাণিজ্য তরিবাহিত হয়ে একটা কালচার এলো, ওই নতুন যুগ রেনেসা, এবং একটা নতুন যুগের আহ্বান। পুরনো ধ্যান ধারণা ভেঙে যাচ্ছে, পুরনো মিথ ভেঙে যাচ্ছে, পুরনো যে ব্যথার যে শৃঙ্খল তা যেন ব্যথিয়ে উঠছে, পুরনো আমাদের যে শৃঙ্খলিত জীবন ছিল, মানুষের যে শৃঙ্খলিত জীবন ছিল, নানা রকম নীতি নিদর্শের নিগড়ে যেগুলো বাঁধা ছিল, সেই বন্ধনগুলো ভেঙে যাচ্ছে। পাশ্চাত্যের আলো আমাদের দেশে প্রবেশ করছে, এবং সেই আলোয় একটা শিক্ষিত সমাজ তৈরি হচ্ছে। সেই শিক্ষিত সমাজের হাত ধরে কিন্তু আমাদের রুচিটা বদলে যাচ্ছে। এই হচ্ছে মেন কথা। রুচিটা কি করে বদলাচ্ছে? আমাদের সাহিত্যে একটা আমূল পরিবর্তন আসছে। সাহিত্যের যে ব্যাপারগুলো, বিষয়গুলো আমাদের আগে সাহিত্যের উপজীব্য ছিল, সেই উপজীব্যগুলো এখন কিন্তু বদলে যাচ্ছে। যে বিষয় নিয়ে আগে সাহিত্যটা রচিত হতো, সেই বিষয়বস্তুগুলো বদলে যাচ্ছে। তাহলে কি বললাম, বোঝা গেল? তাহলে এই যে রেনেসা পর্ব, এই সময়ে বঙ্কিমচন্দ্রের আবির্ভাবকাল, তার আগে 2-3টে খুব বড় ঘটনা ঘটলো। আমি সেই কথায় এবারে আসছি। যেটা বলছিলাম আমি, যে সেইখানে এই যে রেনেসা পর্ব এবং যে সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবির্ভাব ঘটলো বাংলা সাহিত্য জগতে, একটা মহিরুহ সদৃশ্যতার আবির্ভাব, একটা উল্কার মতো তার আবির্ভাব ঘটলো, সেইখানে কয়েকটা জিনিস কিন্তু আমাদের জানতে হবে সমসাময়িক রাজনৈতিক সামাজিক পরিস্থিতিটা। নাম্বার 1 হচ্ছে 2-3টে ঘটনা আমি উল্লেখ করব। সেটা হচ্ছে 1 নম্বর যেটা ঘটনা, সেটা হচ্ছে 1800 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হলো ফোর্ট উইলিয়াম কলেজ। এই যে ফোর্ট উইলিয়াম কলেজটা কেন তৈরি হলো? কেননা তখন একটা দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু ভারতে যেসব তরুণ সিভিলিয়ান, ইংরেজ সিভিলিয়ান আসছেন, তাদের কিন্তু এখানে দেশীয় ভাষা অর্থাৎ বাংলা ভাষাটাকে কিন্তু তাদের শেখা ভীষণ দরকার। আপনারা জানেন, আগে যারা তোমরা পড়াশুনো করেছো, যে এক সময় আমাদের রাজভাষা অর্থাৎ সে সময় আরবি, ফার্সি এসব ভাষাগুলো ছিল, কিন্তু পরে এটা তো ইংরেজিতে কনভার্ট করে যায় ইংরেজদের আসার সঙ্গে সঙ্গে। কিন্তু পাশাপাশি যদি বাংলা ভাষাটাকে এইসব সিভিলিয়ান, যারা বিদেশ প্রত্যাগত সিভিলিয়ান, তারা যদি না জানেন, তাহলে তাদের পক্ষে প্রশাসনটা চালাতে একটু মুশকিল হতো। এবং তাদেরকে প্রশিক্ষিত করার জন্য ফোর্ট উইলিয়াম কলেজটা কিন্তু তৈরি হয়। যদিও ফোর্ট উইলিয়াম কলেজ খুব বেশি দিন চলেনি, বিলেতেই পরে তাদের প্রশিক্ষণ তৈরি হয়। কিন্তু বাংলা গদ্যের ইতিহাসটা একটু ইচ্ছে করে বলে নিচ্ছি, এই ফোর্ট উইলিয়াম কলেজের একটা অভূতপূর্ব অবদান আছে। এখন কারণ ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতরা একটা সিলেবাস তৈরি করলেন, বাংলা গদ্যের একটা নতুন রূপ তৈরি হলো। নাম্বার 2, 1816 বা 17 সাল থেকে, বা 1815 বা 16 সাল থেকে রাজা রামমোহন রায়, যিনি বাংলা গদ্যের অন্যতম জনক, যিনি বাংলা গদ্যের একটা ফর্ম প্রথম তৈরি করেছিলেন, সে রাজা রামমোহন রায় কিন্তু কলকাতায় এসে পাকাপাকিভাবে বসবাস শুরু করে দিলেন। এবং আরেকটা ঘটনা ঘটলো 1817 সালে, রাজা রামমোহনের উদ্যোগে ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় প্রতিষ্ঠিত হলো হিন্দু কলেজ, যেটা বর্তমানে প্রেসিডেন্সি কলেজ হয়ে এখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। তাহলে মোটামুটি এই সময়কালে 3টে ঘটনা কি বললাম। 1 নম্বর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা, 2 নম্বর হচ্ছে রাজা রামমোহন রায়ের কলকাতায় আগমন এবং বসবাস করা, এবং 3 নম্বর হচ্ছে যে হিন্দু কলেজের প্রতিষ্ঠা। তাহলে এই 3টে জিনিস আমরা প্রাক বঙ্কিম যুগে কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এইবারে কি হলো? এইবারে যেটা হলো যে বঙ্কিমচন্দ্রের পূর্বজ কারা? 2জন খুব বিখ্যাত পূর্বজ আছেন। 1820 সালে জন্ম নিয়েছেন বীরসিংহ গ্রামে বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর, এবং তার 4 বছর বাদে মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়েছে। এই 2জনের একটা প্রভাব বাংলা সাহিত্যে প্রচুর আছে। এবং 1838 সালে এবং হুগলি জেলার অন্তঃপাতি দেশমুখ গ্রামে ছিল এই বঙ্কিমচন্দ্রের প্রথম তার আদি যে পৈতৃক ভিটা। কিন্তু পরে তার পূর্বপুরুষ মাতামহের সম্পত্তি পেয়ে তারা আপনারা জানেন যে কাঁঠালপাড়া, 24 পরগনা, সেখানে শিফট করে যান, এবং সেখানেই কিন্তু বঙ্কিমের জন্ম হয়। পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, এবং তার ভাইদের নামও জানেন, সঞ্জীব চন্দ্র ছিলেন, পূর্ণচন্দ্র ছিলেন, বঙ্কিমের অনুজ, সঞ্জীব তো দাদা ছিলেন। তো
এই সময়ে দেখা যাচ্ছে যে এবারে একটু উপন্যাসে আমি গদ্যের কথাটা একটু বললাম, আর রামমোহন যে গদ্যটাকে তৈরি করেছিলেন সেটা কিন্তু আমাদের আজকের গদ্যের মতো নয়। কেন আজকের গদ্যের মতো নয়? সেটা কিন্তু ওই অফিসিয়াল কাজের জন্য সেই গদ্যটা তৈরি হয়েছিল, ফলে তার ভাষাটা একটু অন্যরকম ছিল। এবং রামমোহন একজন সমাজ সংস্কারক ছিলেন, তাকে বিভিন্ন মানে বিবাদ বিষম বিচার করতে হতো, সেই মতো তার একটা গদ্য ভাষা তৈরি ছিল। বিদ্যাসাগরের আমলে সেই গদ্যটা কিন্তু একটু চেঞ্জ হলো। এইবার এখানে বাংলা উপন্যাসের কথায় আমরা ঢুকে পড়বো, যেহেতু আমাদের এখানে লেখা আছে বাংলা উপন্যাস ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই উপন্যাসের কথায় আসি। উপন্যাস ব্যাপারটা কি? উপন্যাস নভেল যে শব্দটা ইংরেজি, তার একটা বাংলা রূপান্তর করা হয়েছে। এর মধ্যে হচ্ছে কি যে একটা খুব বৃহৎ ক্যানভাসে যখন জীবনের নানা ওঠাপড়াকে, জীবনের নানা সমস্যাকে চিত্রিত করা হয়, যখন জীবনের নানা সমস্যাকে একটা খুব ভাস্ট একটা জায়গার মধ্যে রাখা হয়, নানা রকম অভিমুখ তৈরি হয়, সেইটাই হচ্ছে উপন্যাস। এটা কথা সাহিত্য যেটা আমরা বলি, অর্থাৎ কথার পিঠে কথা সাজিয়ে যে সাহিত্য তৈরি হয় তার দুটো সংরূপ আছে। একটা হচ্ছে উপন্যাস, যেটা খুব কুলীন এবং পুরনো, এবং তার পরের সংরূপ যেটা খুব নবীন, সেটা হচ্ছে ছোট গল্প। তাহলে আমরা উপন্যাসের কথা বললাম। এবার ইংরেজি সাহিত্যের যে উপন্যাসগুলি আছে সেগুলো বঙ্কিমচন্দ্র খুব মানে অধ্যয়ন করেছিলেন। শেক্সপিয়ারের অত্যন্ত নাটক তিনি মানে শেক্সপিয়ারের নাটক তিনি খুব মন দিয়ে পড়তেন অনেক রকমের, এবং তার প্রভাব কিছু কিছু তার উপন্যাসে আছে, সেটা আমি সে কথায় পরে আসবো। এখন দেখা যাচ্ছে যে তাহলে বাংলা উপন্যাস কিভাবে এলো। বাংলা উপন্যাসের কিন্তু প্রথম একটা নিদর্শন আমরা পাচ্ছি, যেটা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতো পণ্ডিত যারা বলে থাকছেন যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বলে একজন ছিলেন। 1825 সালে নববাবু বিলাস বলে একটি তার মানে বেরোলো, মানে তার একটি উপন্যাস বললো। সেই উপন্যাসটা যদিও আজকের উপন্যাসের নিরিখে হয়তো সেরকম মনে হবে না। তার আগে কলিকাতা কমলালয় বলে একটা বই বেরিয়েছিল, সেখানে কলকাতার বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু 1825 সালে নববাবু বিলাস ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয় এটি লেখেন, যেটাকে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেন যে এটি হচ্ছে বাংলা ভাষার প্রথম উপন্যাস। তার কিছুদিন বাদে নববিবি বিলাসও বেরোয়, এবং এটা ধরা তিনি প্রমথনাথ শর্মণ এই ছদ্মনামে ভবানীবাবু লিখতেন, ভবানীচরণবাবু লিখতেন। এবং তারপরে অনেক পরে তারপরে নানা রকম ফরমেশন তৈরি হলো, তার হলো। এরপরে দেখা গেল যে ওই 1858 সালে প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল এই বইটা কিন্তু বেরোলো, এবং এই বইটাকে কিন্তু প্রথম বাংলা উপন্যাসের একটা সার্থক নিদর্শন হিসেবে ধরায়। যদিও তার কিছুকাল আগে 1852 সাল নাগাদ একজন ইংরেজ মহিলা, অ্যাংলো মহিলা, তার নাম হানা ক্যাথরিন মুল্যান্স, এই হানা ক্যাথরিন মুল্যান্সের একটি বই বেরিয়েছিল, যে বইটির নাম হচ্ছে ফুলমণি ও করুণার বৃত্তান্ত। এখানে এই ফুলমণি করুণার জীবনের নানা রকম ঘটনা হানা ক্যাথরিন মুল্যান্স তিনি রেখেছিলেন পাঠকের দরবারে। সেটাকেও অনেকে বাংলা ভাষা সাহিত্যের প্রথম উপন্যাস বলেন। কাজে তিনটে উপন্যাসের কথা আমাদের নাম মনে রাখতে হবে সালসহ। এক হচ্ছে নববাবু বিলাস ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় রূপে প্রমথনাথ শর্মণ, দুই হচ্ছে হানা ক্যাথরিন মুল্যান্সের ফুলমণি ও করুণার বৃত্তান্ত, এবং তিন প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল। এই আলালের ঘরের দুলালে আমরা দেখবো যে সমকালীন সমাজের ঠক চাচা মতিলাল এসব চরিত্র কিভাবে উঠে এসেছে। কিন্তু এরপরে যে ঘটনাটা ঘটলো সেটার জন্য সম্ভবত বাঙালি পাঠক একেবারে প্রস্তুত ছিলেন না। সেটা হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি, আমি বলে রাখি এখানে, তার খুব ছোটবেলায় তার বাড়িতে বিশ্বম্ভর ভট্টাচার্য নামে একজনের কাছে তার শিক্ষা শুরু হয়েছিল। পরে তিনি, আমি খুব বেশি যাচ্ছি না, তিনি প্রেসিডেন্সি কলেজের প্রথম গ্র্যাজুয়েট, তিনি এবং যদুনাথ বসু তারা দুজন প্রেসিডেন্সির প্রথম গ্র্যাজুয়েট ছিলেন। এবং সে সময় দীনবন্ধু মিত্রের সঙ্গে তার কালেজীয় কবিতা যুদ্ধ ইত্যাদি একটা বেশ লড়াই হয়েছিল কবিতার, এবং তিনি ওই কিছু কিছু কাব্য লিখতেন। ঈশ্বরচন্দ্র গুপ্তের যে পত্রিকা সংবাদ প্রভাকর, সেখানেও তিনি কিছু কিছু লেখালেখি করতেন। কিন্তু প্রথম কিন্তু দেখা গেল যে 1865 সালে তার একটি বই বেরোলো। এই বইটির প্রথম লাইন হচ্ছে এই রকম: 997 বঙ্গাব্দের নিদার শেষে এক অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মান্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। এই যে লাইনটা, 997 বঙ্গাব্দের নিদার শেষে এক অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মান্দারণের পথে একাকী গমন করিতেছিলেন, এই লাইনটার মধ্যে সেই অশ্বারোহী পুরুষের পেছন পেছন যেন বাংলা সাহিত্যের জোয়ার আসছিল। সেই অশ্বারোহী যুবা পুরুষ যিনি আসছিলেন জগৎ সিংহ, তার সেই অশ্বক্ষুরো রেখা ধরে যেন বাংলা সাহিত্যের একটা নতুন পথ তৈরি হয়ে গেল। যে পথ বঙ্কিমচন্দ্র নিয়ে এলেন, প্রকাশিত হলো দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল যে বাংলা উপন্যাসকে যেন বঙ্কিমচন্দ্র এক ঝটকায় সাবালক করে দিলেন। এত সুন্দর সমাসবদ্ধ পদের ব্যবহার, এত সুন্দর তার বুনট, এত সুন্দর তার বয়ন কৌশল,
এটার জন্য কিন্তু বাঙালি পাঠক আগে প্রস্তুত ছিল না। পাঠান মোগল দ্বন্দ্বের ওপরে এই যে উপন্যাসটা এটা দাঁড়িয়ে আছে, এবং বঙ্কিমের উপন্যাসে মোটামুটিভাবে 3টি ভাগ আমরা এখানে লিখেছি। এক হচ্ছে ঐতিহাসিক রোমান্স। ঐতিহাসিক রোমান্সের মধ্যে দেখা যায় দুর্গেশ নন্দিনী, চন্দ্রশেখর, রাজসিংহ, এই সবগুলো হচ্ছে এর মধ্যে ঐতিহাসিক রোমান্সের মধ্যে পড়ে। আরো অনেকগুলো আছে, আমি সব কটার কথা বলছি না। দ্বিতীয় হচ্ছে তত্ত্বমূলক ও দেশাত্মবোধক উপন্যাস। তত্ত্বের মধ্যে পড়ে যেমন দেবী চৌধুরানী পড়ে, আনন্দমঠ পড়ে, এই দুটো পড়ে। এবং আর একটা আছে যে এই যে পারিবারিক ও সামাজিকের মধ্যে অন্তত দুটো উপন্যাস এরকম আছে, যেটা হচ্ছে যে বিষবৃক্ষ এবং কৃষ্ণকান্তের উইলে, দুটোকে আমরা এর মধ্যে ধরতে পারি। তাহলে আমরা কি দেখলাম যে তার মোটামুটি একটা ভাগ যেটা আমরা করেছি ঐতিহাসিক রোমান্স, পারিবারিক, সামাজিক এবং তত্ত্বমূলক ও দেশাত্মবোধক। এখানে দেখা যাচ্ছে যে ঐতিহাসিক রোমান্সটা কেন দরকার হয়েছিল, যে একজন বীরকে খোঁজার চেষ্টা করতেন সর্বদা। আমরা যখন কমলাকান্তের দত্ত তার যে অনবদ্য প্রবন্ধ সাহিত্য, সেটা যখন পড়বো, যদি আমরা পড়ি, তাতে দেখবো তিনি অনেকবারই আক্ষেপ করেছেন বাঙালি জাতিকে, অনেকটা আক্ষেপ করেছেন বাংলা সাহিত্যকে নিয়ে। তিনি আক্ষেপ করেছেন কমলাকান্তর যে তার ছদ্মনামটা নিয়ে। এবং তিনি যখন দেখলেন যে আমাদের এখানে সেই রকম কোনো রোল মডেল নেই যাকে নিয়ে আমরা এই কাজটা করতে পারি, তখন তিনি অতীতচারী হলেন। এবং অতীতচারী যখন হলেন, তিনি তখন অতীতের কিছু ঘটনাকে তুলে আনলেন। এবং আমি বলি এখানে যে শেক্সপিয়ারের একটা গভীর প্রভাব তার ছিল। তাছাড়া তিনি দার্শনিক কোঁতের মতবাদে বিশ্বাসী ছিলেন। এবং তিনি কর্নেল টডের যে বই রাজস্থান, অ্যানান্স অ্যান্ড অ্যান্টিকুইলিস অফ রাজস্থান, কর্নেল টডের যে বই, সেটার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। এবং কর্নেল টডের ওই বইটা যদি তোমরা পড়ো, দেখতে পাবে যে ওখানে কিন্তু এই যে দুর্গেশ নন্দিনী যে রূপনগর বলে একটা জায়গার কথা আছে, সেই রূপনগরের যে রাজকন্যা মুঘল বিদ্বেষী ছিলেন, তার নাম প্রভাবতী, তার কথাটা আছে। এবং সেইটা থেকেই কিন্তু একটা অনুপ্রাণিত হয়ে, যদিও নামটা চেঞ্জ হয়েছে চঞ্চল কুমারী, এবং সেইখানে কিন্তু একটা নতুনভাবে একটা তিনি লেখা শুরু করলেন পাঠান মোগল দ্বন্দ্বের ব্যাপার। এবং এই যে একটা সব থেকে, এবং আমরা যদি তাকাই বঙ্কিমচন্দ্রের উপন্যাসের দিকে যদি তাকাই, সেখানে কতগুলো মৌলিক, অন্তত 3টি মৌলিক বৈশিষ্ট্য আমাদের কিন্তু বঙ্কিমের উপন্যাসে মনে রাখতে হবে। নাম্বার 1 যে মৌলিক বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বঙ্কিমের উপন্যাস কিন্তু একটা সুনির্দিষ্ট বৃত্তের মতো, একটা সুবলয়, গোটাটাই একটা যেন পূর্ণতার মতো আছে। গোটা একটা কেন্দ্রাতিক কোনো চরিত্রকে নিয়ে এই ধরনের আবর্তিত হয় না, তাতে অনেক উপকাহিনী থাকে, অনেক কাহিনী থাকে, সে কথা আমরা একটু বাদে আসবো। একটা সুন্দর সুবলয়, অর্থাৎ বয়ন কৌশলটা এত সুন্দর যে পড়তে খুব ভালো লাগে উপন্যাসটা, নাম্বার 1। তাহলে সুবলয়, একটা সুবৃত্তের মতো তার একটা নিটোল গড়ন আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এর চরিত্রগুলো বিভিন্ন বহুমাত্রিক কিছু চরিত্র আছে, যে চরিত্রগুলোর মধ্যে অনেক রকমের তীক্ষ্ণতী চরিত্র, চরিত্রগুলো খুব অস্পষ্ট নয়, খুব স্পষ্ট। বঙ্কিমের নায়ক নায়িকারা ভীষণ স্পষ্ট, এবং বিভিন্নভাবে তারা তাদের আপন একটা স্বাতন্ত্র্য উজ্জ্বল হয়ে উঠেছে, মাল্টি ডাইমেনশনাল নায়ক নায়িকা। এবং থার্ড যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে ঘটনার ঘনঘটা। বঙ্কিমের উপন্যাসগুলি যদি আমরা পড়ি, আমরা দেখবো যে ঘটনার ঘনঘটা সেখানে কিন্তু একটা খুব বড় ভূমিকা নিয়েছে, নাটকীয় বিভিন্ন ঘটনা। এবং নিয়তিবাদের কথা আছে, নিয়তিবাদের অনেক রকম ব্যাপার আছে সেখানে এসেছে। এবং এই যে আমি দুর্গেশ নন্দিনীর কথা বললাম, এই দুর্গেশ নন্দিনী অনেকে বলে থাকেন যে এটা ওই আইভান হো উপন্যাস, এটা স্কটের উপন্যাস আইভান হো, তার একটা ছায়াপাত আছে, বা অঙ্গুরির বিনিময় ভূদেব কুমার মুখোপাধ্যায়, তার একটা ছায়াপাত আছে। এবং যদি আমি সেটা ধরেও নিই, তাহলেও কিন্তু তার মৌলিকত্ব কোনোভাবে ক্ষুণ্ণ হয় না। এই যে আমি বললাম যে মৌলিকত্ব ক্ষুণ্ণ হয় না, আমি কেন বললাম, যে দেখুন তারপরেও কিন্তু ঘটনাটা ভীষণ রকমের আমাদের কিন্তু মন টানে। অর্থাৎ জগৎ সিংহ যখন তার ঘোড়া ছুটি আসছেন, এবং ওই যদি প্রদোষকালে প্রবল কুজ্ঝটিকা প্রবাহিত হয়, সেই প্রান্তরে তাকে বিভিন্ন রকম সমস্যার মোকাবিলা করতে হবে। এবং তিনি যখন শৈলেশ্বরের মন্দিরে এসে পৌঁছচ্ছেন, সেই শৈলেশ্বরের মন্দিরে বিমলা এবং তিলোত্তমা তখন আশ্রয় নিয়েছেন। একটা খুব নাটকীয় পরিস্থিতির মধ্যে তাদের দেখা হচ্ছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, শৈলেশ্বরের মন্দিরের অর্গল বন্ধ রয়েছে, সেখানে জগৎ সিংহ করাঘাত করছেন, ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছে না। তারপরে বেশিক্ষণ সে করাঘাত সহ্য করতে পারলো না, কবাট ভেঙে গেল, ঘরে অন্ধকার। জগৎ সিংহ অনুভব করলেন যে সেখানে 2জন রমণী আছেন, একজন একটু প্রৌঢ়া এবং একজন যুবতী, একদমই অল্প বয়সী। এবং তখন বললেন যে, তিনি বলছেন এইভাবে, একজন পুরুষোচিত কথা বলছেন যে, আমার বিশ্রামে ব্যাঘাত করিও না, যদি করো তাহলে, যদি পুরুষ হও তবে তার ফলভোগ করিবে, আর যদি স্ত্রী হও তাহলে তোমরা নিশ্চিন্ত থাকো, রাজপুত হস্তে অসি চর্ম থাকিতে তোমাদিগের পদে কুশাঙ্কুর বিধিবে না।
এই যে একটা নাটকীয়তা, এবং এখানে দেখুন জগৎ সিংহের যে চেহারার বর্ণনা দিচ্ছেন বঙ্কিমচন্দ্র, এটা খুব অদ্ভুত। তিনি এতটাই লম্বা, মানে আমি শুধু ঘটনাটা বলছি যেভাবে তিনি দিয়েছেন, যে তিনি এতটাই দীর্ঘ যে এত্রাদিশ দীর্ঘতা অন্যজনের পক্ষে একটা দেহগত অসৌষ্ঠবের কারণ হইত, কিন্তু তাহার যে বক্ষ বিশালতা, অর্থাৎ জগৎ সিংহের যে বুক এত চওড়া যে তাকে একটা অনিন্দ সুন্দর কান্তি দান করেছিল। এবং চঞ্চল কুমারী, বিদ্যুতের আলো পড়লো, চারি চক্ষুর মিলন হলো, চঞ্চল কুমারী, আমি চঞ্চল কুমারী বলছি, তিলোত্তমা, আমি এটা রাজ সিংহের চঞ্চল কুমারীর কথা বলে ফেলছিলাম, সরি। এই তিলোত্তমার সঙ্গে যখনই এই জগৎ সিংহের মানে একটা মিলন হলো চারি চক্ষের, সঙ্গে সঙ্গেই কিন্তু তারা দুজনেই মোহাম্মদ সরজালে বিদ্ধ হলেন। বিমলা কিন্তু এটাকে মানে বুঝতে পারলেন যে এরা দুজনের প্রেমে পড়েছে, এবং তারপরে বহুল ঘটনা, মানে অত্যন্ত ঘটনাগুলো, এবং তার মধ্যে কতগুলো আমরা যে দেখেছি যে কিছু কিছু উপকাহিনী আছে, সেইগুলোও ব্যাপারগুলো আছে সেখানে, এবং অদ্ভুতভাবে যে কাহিনীর যে বয়ন কৌশল, সেই বয়ন কৌশল, এবং এখানে কতগুলো ব্যাপার আছে যে এই যে কাহিনীর যে বয়ন কৌশল যেগুলো, সেগুলো আমরা রাজসিংহতে আমরা পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখতে পাবো। সেখানেও কিন্তু ওই মোগল, এটা পাঠান মোগল দ্বন্দ্বের ওপর হচ্ছে দুর্গেশ নন্দিনী। আর রাজসিংহ উপন্যাস যখন আমরা পড়বো তখন দেখবো সেখানে মোগল অন্তঃপুরের কিছু কিছু দ্বন্দ্ব উঠে এসেছে। এবং বারবার বলছি যে এই যে দুর্গেশ নন্দিনী তিলোত্তমার কথা যখন আমরা বলছি, এবং সেখানে অভিরাম স্বামীর যে চরিত্র রয়েছে দুর্গেশ নন্দিনীতে, এবং বিমলার যে জন্ম রহস্য সেখানে বিবৃত রয়েছে, সেটা একটা খুব অদ্ভুত জায়গার মধ্যে। এবং তারপরে যে উপকাহিনীগুলো আছে সেগুলো ভবিষ্যতে যদি আমরা পড়ি দেখতে পাবো যে এক একটা চরিত্র কত সুন্দরভাবে তিনি অঙ্কন করেছে। এবং এই যে বঙ্কিমের যে এই যে তার যে তৈরি করার যে একটা প্রবণতা, অর্থাৎ তিনি যেভাবে গল্পটাকে বলেন, সেই গল্প বলার টেকনিকটা কিন্তু অসাধারণ। এবং এই গল্পটা যখন আমরা পড়তে শুরু করি তখন দুর্গেশ নন্দিনী পড়তে পড়তে যেন আমরা এই তিলোত্তমা, জগৎ সিংহ, হ্যাঁ, কতলু খাঁ, এদের মধ্যে যেন আমরা একটা মানে অদ্ভুত একটা ভাবে যেন আমরা হারিয়ে যাই এই জগৎটার মধ্যে। এটা একটা ঐতিহাসিক রোমান্সের একটা ব্যাপার। আমি যাবো এবারে একটু পরের ঘটনাতে যাই। আমি দুর্গেশ নন্দিনী 2-4টে কথা বললাম, যদিও খুব স্বল্প পরিসরের মধ্যে এত কথা বলা যায় না। এরপর রাজ সিংহের কথা আমি ভুলবশত একবার বলেছি, আর একবার একটুখানি বলে দেবো, কিন্তু তার আগে আমি দুর্গেশ নন্দিনী যে বছর বেরোয় তার পরের বছরের শেষ ভাগে বেরোয় কপালকুণ্ডলা। এই কপালকুণ্ডলার বিষয়ে একটা গল্প বলার আছে, সেটা হচ্ছে যে বঙ্কিমচন্দ্র তো ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি যখন কাঁথির কাছে নেগুয়াতে পোস্টিং ছিলেন তখন, মানে এটা পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, যে তার কাছে একজন কাপালিক মাঝে মাঝে আসতো। তিনি ওই লোকটিকে বারবার বলতেন যে আমার কাছে তুমি এসো না, কিন্তু সে তাও বারবার আসতো। তখন একবার তিনি দীনবন্ধু মিত্রকে জিজ্ঞেস করেছিলেন, তার বন্ধু দীনবন্ধু মিত্র, কলেজ জীবনের বন্ধু, যে আচ্ছা, যদি কোনো স্ত্রীলোক ছোটবেলা থেকে কাপালিক সংসর্গে প্রতিপালিত হয় এবং পরবর্তী ক্ষেত্রে যদি সেই কাপালিক সংসর্গে প্রতিপালিত হওয়ার পরে সে যদি এমনি সংসারে ফিরে আসে, তাহলে তার আচরণে কি পরিবর্তন হবে? তো দীনবন্ধু বলেছিলেন যে প্রথম কিছুদিন কাপালিকের প্রভাব তার উপর থাকবে, কিন্তু পরে পরে যেটা হবে যে কাপালিকের প্রভাব তার মন থেকে অন্তর্হিত হয়ে যাবে সন্তানাদি হওয়ার পর। পূর্ণচন্দ্র এভাবে লিখছেন যে বুঝিলাম এটা তাহার পছন্দ হইল না। ইহার কিছুদিন বাদেই কপালকুণ্ডলা প্রকাশিত হইল, এবং সেখানে তিনি কপালকুণ্ডলাকে সমুদ্র তট বিহারিণী, নিভৃত বনচারিণী, এক অপরূপ এক নারী মূর্তি রূপে প্রতিভাত করেছেন। এই যে কপালকুণ্ডলার যে রূপবর্ণনা, এটা আমরা দেখেছি, সেটা একটা অসাধারণ। এবং নবকুমার যখন এসেছেন, এবং সেখানে যে একটা বার্তা যেটা দেওয়ার ব্যাপার আছে, বার্তা যেটা দেওয়ার যেটা ব্যাপার আছে, সেই বার্তাটা এরকমই এসেছে যে তুমি উত্তম, মানে আমি উত্তম হই, তুমি অধম বলি আমি উত্তম হইব না কেন? যে নবকুমার যে কাষ্ঠ আহরণে গিয়েছেন, এবং সেই নবকুমার কাষ্ঠ আহরণে যাওয়ার পরে সেখানে তার যেভাবে তার সঙ্গী সাথীরা তাকে ছেড়ে পালিয়ে গেছে। এবং দেখুন, এই যে আমি যে প্রথমে যে 3টে পয়েন্টের কথা বলছি, ঘটনা বাহুল্য, এই যে কাপালিকের সঙ্গে তার দেখা হলো, কাপালিক তাকে কোথায় আমাকে নিয়ে যাচ্ছেন? বধার্থ। এবং সেখানে যখন তাকে বধার্থ নিয়ে যাওয়া হবে, তখন কানে কানে সেই কপালকুণ্ডলা কিন্তু বলে গেছেন যে তুমি জানো না যে নরমাংস ছাড়া কাপালিকের পূজা সম্পন্ন হয় না, তখন তার শরীরে শ্বেত বিন্দু নির্গত হচ্ছে। এবং তারপর ঘটনার ঘটা জানতে হলে আমাদের কপালকুণ্ডলা উপন্যাসটা পড়তে হবে। এবং তারপর কিভাবে কপালকুণ্ডলার সঙ্গে তার সে অধিকারী বিয়ে দিলেন তার, এবং কপালকুণ্ডলাতে কিছু নিয়তিবাদের ব্যাপার এসেছে, আপনারা জানেন যারা উপন্যাসটা পড়েছেন, যে ওই দেবীর বিল্বপত্র পড়ে যাওয়ার ব্যাপারটা বা তার যে স্বপ্ন দর্শনের ব্যাপারটা, এটা কিন্তু এসেছে। এবং আমি যেটা বারবারই বলতে চাইছি যে বঙ্কিমচন্দ্র দ্য গ্রেট স্টোরি টেলার, এবং সেখানে তার যে অদ্ভুত, এবার রাজসিংহ উপন্যাসেও একটা আসবো, এটাও একটা ঐতিহাসিক উপন্যাস এবং বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস। এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ওই কর্নেল টডের, আমি যেটা আগে বলছিলাম, যে ওই কর্নেল টডের যে উপন্যাস, অর্থাৎ কর্নেল টডের যে ওই বইটা, যেটা অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, সেইটা থেকে, অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, সেটা থেকে যে উপাদান নিয়েছিলেন, এবং সেখানে কিন্তু
ওই উপাদান থেকেই কিন্তু এই রাজস্থানের যে ঘটনাগুলি সেখান থেকে এইটার একটা বীজ নেওয়া হয়, এবং সেখানে রূপনগরের চঞ্চল কুমারীর কথা আছে, মোগল বিদ্বেষী, আসল নাম ছিল প্রভাবতী, এটাই টরের রাজস্থানে সেভাবে লেখা আছে, এবং এই বীজ থেকে কিন্তু রাজসিংহের উপন্যাস ভাগটা নেওয়া হয়েছিল। এবং এখানেও আমরা দেখেছি যে দিল্লির প্রাসাভূত দিল্লির মানে সারভূত যে প্রাসাদ মালার যে বিবরণ, জেবুন্নিসার বিলাস কক্ষের যে বিবরণ, সেই বিবরণ একটা অদ্ভুত ধরনের বিবরণ, এবং সেই বিবরণ কিন্তু সেই সোনার কামদার বিট এত রূপরাশি এবং এত পাপরাশি আর কোথাও ছিল না। রাজসিংহতে বলছেন বঙ্কিমচন্দ্র আওরঙ্গজেবের চরিত্র বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে প্রকাশ্যেই সম্রাট জিতেন্দ্রীয়তার ভান করিতেন, কিন্তু অন্দর অন্দর মহল মধুমক্ষিকার ন্যায় ভ্রমরের ন্যায় গুঞ্জরিত হইত। অর্থাৎ এখানেই শুধু একটা কথার মধ্যেই কিন্তু ঔরঙ্গজেবের চরিত্র তিনি খুব ভালোভাবে দেখিয়ে দিলেন। এইখানে যেটা বলা দরকার যে বারবার যে এই ধরনের উপন্যাসে কিছুটা শিথিলতা অনেক সময় এসে যায়, কিন্তু রাজসিংহ উপন্যাসে অনেক ঔপন্যাসিক একটু বিরুদ্ধ মত প্রকাশ করেছেন যে তার শিথিলতা কিছুটা আছে, কিন্তু গল্পটা এত সুন্দর পড়তে লাগে যে গল্পটা একটা অনবদ্য জায়গায় আমাদেরকে নিয়ে যায়। এবং আমি এটা বলতে পারি রাজসিংহতে যে মোগলের যে অন্দরমহলের যে দ্বন্দ্ব, অর্থাৎ এই যে জেবুন্নিসার সঙ্গে উদিপুরীর যে দ্বন্দ্ব, উদিপুরী প্রধানা মহিষী ছিলেন আওরঙ্গজেবের, এবং তাকে জেবুন্নিসা তাকে পছন্দ করতেন না, এবং সেখানে ওই মোবারকের যে গল্পটা এসেছে, এবং তারপরে এই যে রূপনগরের তসবিরওয়ালি তার ছেলেকে দিয়ে যেভাবে এই যে মোগল অন্তঃপুরে ঢুকেছে, এবং গল্পটা কিন্তু এখন মোগল অন্তঃপুর থেকে কিন্তু আস্তে আস্তে সেটা বেরিয়েছে, আস্তে আস্তে কিন্তু বেরিয়েছে, এবং রাজপুতানায় সেটা কিন্তু বিস্তৃত হয়েছে, অনেক দূর অব্দি সেটা কিন্তু বিস্তৃত হয়েছে রাজপুতানা অব্দি। তো ফলে এই যে ঘটনার ঘন ঘটা, এটা কিন্তু রাজসিংহ উপন্যাসে সমকালে একটা ভীষণ রকমের একটা প্রভাব ফেলেছিল, এটা বলাই যায়। এবং এই গল্পটা কিন্তু মানুষ নিয়েছিল, বারবারই বলছি যে এই যে টরের রাজস্থান থেকে ওর উপজীব্য নেওয়া হয়েছিল ইত্যাদি। এবং আমি আগেও বলেছি যে আইভানহোর সঙ্গে দুর্গেশ নন্দিনীর একটা মিল আছে, সেখানেও পাঠান মোগলের দ্বন্দ্বের কথাটা দেখানো হয়েছিল, এবং ওখানে ওই দুর্গেশ নন্দিনীতে অভিরাম স্বামীর যে চরিত্রটি আছে সেটাও কিন্তু খুব দেখার মতো চরিত্র। যে এই ধরনের চরিত্রের ওপর একটা কিন্তু বঙ্কিমের দুর্বলতা আছে, মানে এই ধরনের চরিত্রকে তিনি এমন একটা জায়গায় স্ট্যান্ড করান যে চরিত্র একটা বিবেকের কাজ করে, যে চরিত্র একটা সত্য কথা বলার ক্ষমতা রাখে। বীরেন্দ্র সিংহকে তিনি কিন্তু কিছু সত্য কথা বলার ক্ষমতা রাখতেন, অভিরাম স্বামী, দুর্গেশ নন্দিনীর কথা বলছি, এবং সেখানে কিন্তু একটা অদ্ভুত ধরনের বীরেন্দ্র সিংহ তার কথা কোনোভাবেই তুলতে পারতেন না। তাহলে আমি দুটো উপন্যাসের কথা কিছুটা আলোচনা করলাম, রাজসিংহটাও প্রসঙ্গক্রমে এলো। আচ্ছা, এইবারে যদি আমরা দেখি যে এই দেশাত্মবোধক উপন্যাসের কথা আমরা খাটা বলছিলাম, দেশাত্মবোধক উপন্যাসের কথা, এখানেও আমরা আনন্দ মঠের কথা বলেছি, হ্যাঁ আমরা আনন্দ মঠের কথাটা বলেছি, এবং এই ধরনের যে উপন্যাসগুলো আছে সেখানেও কিন্তু এই একটা তত্ত্বমূলক উপন্যাস কিন্তু যেটা বলতে পেরেছি। এই দেশাত্মবোধক তত্ত্বমূলক উপন্যাসের মধ্যে কিন্তু দেবী চৌধুরানীর কথা আমাদের উল্লেখ করতে পারি। দেবী চৌধুরানীর যে পটভূমিকা, এবং তার নামটা দেখুন প্রফুল্ল, এই যে প্রফুল্লকে একটা, এবং প্রফুল্লকে যখন উপস্থাপিত করা হচ্ছে সে দরিদ্রের সন্তান, এবং তারপরে একটা নাটকীয় ওই ঘটনার ঘন ঘটা, সে এক জায়গাতে সে মানে নানাভাবে সে নির্যাতিতা হচ্ছে, এবং ডাকাত হস্তে ভবানী ঠাকুরের হস্তে সে পড়ছে, কিন্তু ভবানী ঠাকুর আর 5টা ডাকাতের মধ্যে নয়, ডাকাতের মতো তিনি নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের একটা পথ হিসেবে তিনি ওই ডাকাতি পেশাটাকে বেছে নিয়েছিলেন। এবং সেখানে দেখুন যে বিপুল ধন সম্পত্তির অধিকারী প্রফুল্লকে কিন্তু তিনি বিপথে যেতে দিচ্ছেন না ভবানী ঠাকুর, তিনি তাকে সংযম শেখাচ্ছেন, নিশির সঙ্গে মল্লযুদ্ধ শেখাচ্ছেন, এবং এই মল্লযুদ্ধ নিশির জন্য যখন শেখাচ্ছেন তখন কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু প্রফুল্ল একটা তার জীবনাদর্শটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সে একটা উত্তরণের জায়গায় যাচ্ছে। এটার মাধ্যমে কিন্তু বঙ্কিম একটা মেসেজ দিতে চাইছেন। মেসেজটা কি? সেটা হচ্ছে যে ধর্ম কি, যা নিজেকে ধারণ করে, তুমি মনুষ্যত্বের ধর্মে তুমি নিজেকে স্ট্যান্ড করো, তুমি মনুষ্যত্বের ধর্মে তুমি নিজেকে দৃঢ় রাখো, এবং এই যে তুমি যদি দৃঢ় না রাখো তাহলে তোমার জীবন তোমার মানে খুবই ছাড়খাড়ের দিকে যাবে। এটা যখন পরে আমরা ধর্মতত্ত্বের কথা যখন তিনি বলেছেন, যখন ধর্মের কথা যখন বলেছেন, মানে বারান্তরে তিনি যখন প্রবন্ধ সাহিত্য যদি কোনোদিন আমরা পড়ি দেখতে পাবো, সেখানেও কিন্তু এই কথাটা বলার আছে, এবং সেখানেও তিনি ভাবে বলছেন যে প্রকৃত জ্ঞানী মানুষ তার কিন্তু কোনো দুঃখ থাকে না, যে প্রকৃত জ্ঞানী মানুষ তার কোনো দুঃখ থাকে না। সেখানে একটা গুরু শিষ্যের কথোপকথনের মধ্য দিয়ে সেই ব্যাপারগুলো উঠে এসেছে, সেটা অবশ্যই সেটা ভিন্ন প্রসঙ্গ। এবং বঙ্কিমের প্রবন্ধ সাহিত্য যদি আমরা পড়ি, সেদিন আমরা দেখতে পাবো যে কতটা তিনি সমকালীন সমাজকে তিনি বুঝতেন, এবং সেখানে কিছু কিছু কন্ট্রাডিকশন এসছে, সেটা পরের কথা। এইবারে আমি একটু বিষবৃক্ষের কথায় আসি। বিষবৃক্ষ 1873 সালে যখন প্রকাশিত হয়, সেটাও কিন্তু দেখা গেল একটা অন্য রকমের একটা ভূমিকা নিয়েছিল বাংলার সাহিত্যের জগতে, কেন ওই ধরনের উপজীব্য নিয়ে কিন্তু সে সময় আমরা উপন্যাস খুব একটা দেখতাম না। এবং বঙ্কিম কিন্তু এইখানে
একটা মানে মানুষের মনের গহনে যে গভীর অন্ধকার পড়ে আছে, সেখানে যে আমি যেটা বলতে চাইছি যে গোপন কাম, ক্রোধ, লোভ, বাসনার যে খেলা নিয়মিত চলছে মানুষের মনে একটা গহীন বিষপিল পথে, তা বিষবৃক্ষ এবং কৃষ্ণকান্তের দুটো উপন্যাসে তিনি তুলে এনেছিলেন। আজকে বিষবৃক্ষের কথাই আলোচনা করব। নগেন্দ্র কিন্তু চরিত্রবান একজন মানুষ, নগেন্দ্র কিন্তু যথেষ্ট চরিত্রবান মানুষ, তিনি অকলঙ্ক চরিত্র এবং সূর্যমুখীর প্রতি তিনি ভীষণ রকমের তিনি কি বলবো যে অনুগত। তা সত্ত্বেও যখন কিন্তু কুন্দনন্দিনী যখন তার জীবনে এসেছে তখন তিনি প্রাণপণে নিজেকে সংযত করার চেষ্টা করেছেন এবং এইখানে কিন্তু কুন্দনন্দিনীর একটা অন্যরকম ভূমিকা সেখানে দেখা দিয়েছে এবং এখানে সূর্যমুখী বুঝতে পেরেছেন এবং কমলমণির সঙ্গে তার যে কথোপকথন সেটা আমরা দেখেছি, সেখানে তিনি দেখাচ্ছেন যে প্রাণপণে তিনি নিজেকে সংযম করিতেছিলেন। এইখানে দেখুন, এখানে যে উপকাহিনীর কথা আমি বলছিলাম, নগেন্দ্রর ভাই দেবেন্দ্রর সঙ্গে হীরার যে সম্পর্ক, এই যে দেবেন্দ্র হীরার সম্পর্কে একটা চমৎকার উপকাহিনী কিন্তু আছে এবং দেবেন্দ্র ওই আপনার মনে আছে যে কুন্দনন্দিনীকে যখন দেবেন্দ্র ছদ্মবেশী ভৈরবী মানে ভৈরবী নয় বৈষ্ণবী হিসেবে যখন দেখতে গিয়েছিলেন, তখন কিন্তু সেই বস্ত্র নির্মিত জামা কাপড় সেগুলো মানে বস্ত্র নির্মিত স্তনযুগল ইত্যাদি ইত্যাদি আছে এবং সেখানে গিয়ে একটা গান করেছেন তিনি এবং কুন্দনন্দিনীকে তিনি ভজিয়ে ফেলেছেন এবং হীরাও কিন্তু দেবেন্দ্রর রূপ রাশিতে কিন্তু নিমগ্ন হয়েছে এবং সেখানে দেখুন এই যে দেবেন্দ্রর একটা মানে এই যে বর্ণনা, সমাসবদ্ধ পদের যে ঝঙ্কার, এটা তোমরা বিশেষভাবে খেয়াল করো, একটা সমাসবদ্ধ পদের যে ঝঙ্কার, যেমন দেবেন্দ্র যখন তিনি মদ্যপানে উদ্যত হয়েছেন সেখানে এরকমভাবে লিখছেন, বঙ্কিমের ভাষাটা আমি বলি, মদ খাওয়ার কথা লিখছেন, সুরাপানের কথা লিখছেন, কট গ্লাসের কোষা পড়িল, পেটের জগ তাম্রকুণ্ড হইল এবং তাহার পরে এক কৃষ্ণকুচ্চ পুরোহিত রোস্ট মটন নামে কি সুগন্ধ পুষ্পরাশি রাখিয়া গেল এবং তারপরে সান্ধ্য গগন শোভিত রক্তাম্বুতুল্লা দ্রবময়ী মহাদেবী আসিয়া ডিকান্টার নামক আসুরি ঘটে সংস্থাপিতা হইলেন। খানিকটা সুরা একটা ডিকান্টারে রাখা হয়েছে, এই কথাটা কত সুন্দরভাবে একটা সমাসের মাধ্যমে কিন্তু বঙ্কিম আমাদেরকে শোনালেন বিষবৃক্ষে। অনুরূপভাবে আমরা যদি বলতে পারি এই যে গোবিন্দলাল ভ্রমর এবং রোহিণী, এদের যে ত্রিকোণ, এখানেও দেখুন একটা ত্রিকোণ আমরা দেখতে পাচ্ছি, সূর্যমুখী, কুন্দনন্দিনী, নগেন্দ্র। আবার কৃষ্ণকান্তের উইলে গিয়ে আমরা দেখছি ভ্রমর, গোবিন্দলাল, রোহিণী। এবং এইখানে একটা কথা যেটা বলার দরকার, এবং যদি চন্দ্রশেখরের প্রতাপ শৈবলিনীর যে সম্পর্ক চন্দ্রশেখর শর্মার সঙ্গে, সেটাও আমি আজকে আর আলোচনার মধ্যে আনতে পারবো না সময়ের জন্য, দেখবেন যে একটা ইটার্নাল ট্রুথ, একটা মৃত্যুর কথা কিন্তু বারবার আসে। রোহিণীর পরিণতি আপনারা ভাবুন এবং সেখানে সূর্যমুখীর পরিণতি আপনারা ভাবুন, মানে মৃত্যুর মানে সমস্ত কিছুই যেন বঙ্কিম একটা মৃত্যু চেতনা, এটা আমার খুব বারবারই অবাক করেছে যে সবকিছু সারভূত যদি মৃত্যুই হয়, আমরা কিসের জন্য ধাবিত হচ্ছি? অর্থাৎ আমাদেরকে এই মৃত্যুর সঙ্গে একটা চূড়ান্ত বোঝাপড়া না করে কিন্তু মানুষ তার জীবনে জয়ী হতে পারে না, এইটাও বঙ্কিম দেখানোর কথা বলেছেন। আনন্দমঠের কথা আমি আজকে আর সেভাবে বলতে পারবো না, কারণ আনন্দমঠ বলতে গেলে আজকে অনেকটা সময় লেগে যাবে আমাদের, কিন্তু সেখানেও একটা মেসেজ দেওয়ার কথা হয়েছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পরে কিন্তু ইংরেজ রাজত্ব আসবে, সেটা কিন্তু বঙ্কিম খুব ভালোভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন। এবং আমরা খুব সংক্ষেপে আজকে একটা বলার চেষ্টা করলাম যে বাংলা উপন্যাসে বঙ্কিমের যে অবদানটা, আমরা এটা তো বলা যায় না, বঙ্কিমচন্দ্রকে পড়তে হয় সারা জীবনও তার পড়া শেষ হয় না। আমি শুধু সংক্ষেপে 5 মিনিটে একটা রিক্যাপ করে দিচ্ছি, যাতে আমি শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি আর একবার, যাতে তোমাদের এটা পড়তে সুবিধে হয় এবং যদি এরকম কোনো প্রশ্ন আসে ভবিষ্যতে যে বাংলা উপন্যাস সাহিত্যে ঋষি বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো, সেটা যেন তোমাদের লিখতে সুবিধা হয়। আমি আরেকবার বলে দিচ্ছি যে তার উপন্যাসের মোটামুটি 3টি ভাগ, সেটা আমরা লিখে দিয়েছি ওখানে। এবং এই ভাগের মধ্যে যেমন দুর্গেশ নন্দিনী কার থেকে প্রভাবিত হচ্ছে স্কটের আইভানহো উপন্যাস থেকে খানিকটা প্রভাবিত, এবং ভূদেব মুখোপাধ্যায়ের অঙ্গুরির বিনিময়, এটা থেকেও খানিকটা তার প্রভাব আছে। এইটা হলো দুর্গেশ নন্দিনী। তার মুখ্য চরিত্র জগৎ সিংহ, তিলোত্তমা, এনারা তার নায়ক নায়িকা, এবং তার একটা বিমলা চরিত্রটা অত্যন্ত, এবং আসমানির কথা তো বলতেই হবে, সেটা পরের কথা। তারপর আমি রাজসিংহর কথা, কপালকুণ্ডলাতে তো আমরা জানি। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলা দরকার যে বৈবাহিক অর্থাৎ বেআই মশাই বঙ্কিমচন্দ্রের, তিনি কিন্তু ওই দুটো মানে দুর্গেশ নন্দিনীর পরবর্তী অংশ নবাব নন্দিনী হিসেবে তিনি লিখেছিলেন, এবং মৃন্ময়ী বলে একটা উপন্যাস লিখেছেন, তো কপালকুণ্ডলার পরবর্তী অংশ, সেটা খুব একটা থোপে টেকেনি, সেটা আলাদা প্রশ্ন। তাহলে দুর্গেশ নন্দিনীর কথা গেল। এবার রাজসিংহের কথা বললাম, এই রাজসিংহের কিন্তু নায়িকা হচ্ছেন চঞ্চল কুমারী, এবং সেখানেও একটা প্রেমের কথা আছে, এবং সেখানে রানাদের কথা আছে, রাজস্থানের কথা আছে। এটা টডের রাজস্থান থেকে তিনি এই মানে বইটার কথা বললাম, অ্যানান্স অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, এটা থেকে তিনি উপজীব্য নিয়েছিলেন।
এবং আমি যেটা বলতে চাইবো সবশেষে বিষবৃক্ষের যে ঘটনাবলী আমি বললাম, এবং তাতে তিনি শেষে লিখেছিলেন যে আমাদের বিষবৃক্ষ সমাপ্ত হইল, আশা করি এতে গৃহে গৃহে অমৃত ফল ফলিবে। অনেক পরে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্ম নিচ্ছেন, বঙ্কিমের থেকে অনেক ছোট। আমরা দেখব তিনি যখন চোখের বাণী লিখবেন তখন এই বিষবৃক্ষেরই যেন সেটা একটা এক্সটেন্ডেড পার্ট, অর্থাৎ সেখানে আরো বেশি করে মানুষের জীবনের এই গহীন বিষর্পিল কামনা বাসনার আঁতের কথাটাকে তুলে দেখানো হবে। সেটা আরেকটা প্রশ্ন। 1872-73 ওই সময়টা করে বঙ্কিম বঙ্গদর্শন পত্রিকা তে সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছিলেন, বছর চারেক চালিয়েছিলেন। বঙ্গদর্শন একটা খুব বড় অধ্যায়, সেটা বাংলার মানে সাহিত্য সংস্কৃতি একটা বিরাট ভূমিকা নিয়েছিল। সেটা পরে কোনোদিন এক সময় অন্য সুযোগ পেলে আমি নিশ্চয়ই বলবো। তোমরা সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, আর বারবার বলছি টেক্সট বইটা ভালো করে পড়ো। এবং এই এপিসোড তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাও। এবং পার্থ স্যার এই উদ্যোগটা নিয়েছেন এবং আমরাও তার সঙ্গে আছি, আমি এটা বারবারই বলতে চাইছি। এবং তোমাদের যদি ভালো লাগে, যদি এই ক্লাসগুলো আর অনেক বিদগ্ধ শিক্ষকরা নিচ্ছেন, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। তোমরা সবাই ভালো থেকো, পরের ক্লাসে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার।